আসসালামু আলাইকুম। দুটি কথা অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগতম। দুদিন হয়ে গেল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং একই সাথে মহামান্য রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশিষ্ট অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল বিজয়ী, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করা হয়েছে। তিনি দায়িত্ব নিতে রাজি হয়েছেন। বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের পছন্দের ব্যক্তি তিনি এবং তিনি অত্যন্ত দক্ষ এবং যোগ্য লোক, এতে কোনো সন্দেহ নাই। তিনি প্যারিস থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামীকাল সন্ধ্যা ৮টায় শপথ অনুষ্ঠান হবে, আমরা সেই অপেক্ষায় আছি। একই সাথে বর্তমান প্রশাসনের অনেক রদবদল শুরু হয়ে গেছে। অনেকে বরখাস্ত করা হচ্ছে, অনেকে স্বেচ্ছায় পদত্যাগ করতেছেন এবং অনেকেই পদত্যাগে বাধ্য করা হচ্ছে এবং অনেককে বিভিন্ন দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন লোককে পদায়ন করা হচ্ছে। সেটাও একটা গতি, দেশ এগিয়ে যাচ্ছে, যাবে। একই সাথে লক্ষ্য করলাম আমাদের তরুণ সমাজ, ছাত্রছাত্রীরা এই যে ধ্বংসযজ্ঞ হয়েছিল দেশের, সেটাকে তারা পুষিয়ে নেওয়ার জন্য, পরিবেশকে সুন্দর করার জন্য নিজ হাতে ঝাড়ু, ডাস্টবিন তুলে নিয়েছেন, নিজেরা নিজেদের দায়িত্ব পালন করতেছেন। একই সাথে পুলিশের অবর্তমানে তরুণ ছাত্র সমাজ ট্রাফিক ব্যবস্থাপনাকে জোরদার করেছেন। তারা নিজেরা এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতেছেন, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিপূর্বে বাংলাদেশে এরকম দৃশ্য দেখা যায়নি। আমরা অত্যন্ত আনন্দিত, আনন্দে মন ভরে গেছে। আমরা তাদেরকে শুভকামনা জানাই এবং তারা আরো সুন্দর সুন্দর কাজ করবে সেই প্রত্যাশা করি। যদিও 2 দিন হয়ে গেছে স্বৈরাচারী সরকারের, তাদের যে প্রধান হাতিয়ার ছিল বাংলাদেশ পুলিশ, সেই পুলিশ ইতিমধ্যে জনরোষের শিকার হয়েছে এবং এটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা বাস্তব পরিবেশ এটাই। কারণ এই পুলিশের উপর ভর করেই বিনা ভোটে ফেসিবাদ এই সরকার 15 বছর কাটিয়ে দিয়েছে। 14 নির্বাচনে ভোট হয় নাই, 18 নির্বাচনে পুলিশের সহযোগিতায় মধ্যরাতে ভোট হয়েছে, 24-এও পুলিশের উপর ভর করেই একটা নির্বাচন, দামি নির্বাচন হয়েছে। আমরা বাংলার জনগণ মন থেকে আসলে কেউ মেনে নিতে পারে নাই, কিন্তু বলারও কিছু ছিল না। এখন পুলিশ এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা জনগণের বন্ধু, কিন্তু তাদের কার্যকলাপের জন্য তারা জনশত্রুতে রূপান্তরিত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এটা বাংলার জনগণের কাম্য ছিল না। তাদের কাম্য না থাকলেও এটাই ঘটেছে। আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে পুলিশকে দলীয়করণ করেছে, তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করেছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের নিজস্ব ক্ষমতাকে জোরদার করার জন্য, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, বাড়ি গাড়ির জন্য, জমি জমার জন্য তারা অবৈধভাবে ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছে, যার জন্য বাংলার শান্তিকামী জনগণ পুলিশের শত্রু হয়ে গেছে। এখন এই আন্দোলনে ছাত্রছাত্রীদের পাশাপাশি অনেক পুলিশ সদস্য নিহত হয়েছে। তারা দায়িত্ব পালন করতে গিয়ে, অতিরিক্ত বল প্রয়োগ করতে গিয়ে
তারা জনরোষের শিকার হয়েছে, যা কারো কাম্য ছিল না। কিন্তু সরকার তাদেরকে ব্যবহার করছে সরকারের ব্যক্তি স্বার্থে। কিন্তু একটা যে বিষয় লক্ষ্য করা যায়, আমরা যদি লক্ষ্য করি নিবিড়ভাবে, সারা দেশে যে সকল পুলিশ মারা গেছে তার অধিকাংশ হলো কনস্টেবল, এএসআই বা নতুন নিযুক্ত দাঙ্গা পুলিশ যারা। কিন্তু এরা তো কোনো নীতি নির্ধারণ করে না, এরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ তারা মানে, মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে তারা বাধ্য। কিন্তু যে অনৈতিক আদেশ দিল, সরকারের গোলামি করলো, সরকারের তুষামোদি করলো, নিজেদের পেশাগত দায়িত্বকে অবজ্ঞা করলো, সেই সকল পুলিশ, আইজিপি, ডিআইজি, এসপি, বিভাগীয় কমিশনার সহ গোয়েন্দা প্রধান, ডিবি প্রধান, এরা কেউ কিন্তু জনরোষের শিকার হচ্ছে না। তারা বহাল তবিয়তে আছে, সাধারণ পুলিশ মার খাচ্ছে। এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই সাধারণ পুলিশগুলো অধিকাংশ দরিদ্র ফ্যামিলির সন্তান। যদি আমরা লক্ষ্য করি, তারা এসএসসি পাস করছে, আর লেখাপড়া করার সামর্থ্য নাই, পিতামাতার অভাবের সংসারকে তারা সাপোর্ট দেওয়ার জন্য অল্প বয়সেই তারা এই কনস্টেবল পদে নিয়োগ লাভ করে, এবং তারা খুব যৎসামান্য বেতনে চাকরি করে। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তারা কোনো পরামর্শ দিতে পারে না, তারা শুধু আদেশ বাস্তবায়ন করে। কিন্তু জনগণ তাদেরকে শত্রু বনেছে, কারণ জনগণের মাঝখানে তারাই কাজ করে। কিন্তু যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা জনগণের কাছে আসে না, তারা থাকে অফিস, এসি রুমে। আজকে তারা কেউ দেশ থেকে পালিয়ে গেছে, কেউ তারা আত্মগোপনে আছে, কেউ তারা রাজনৈতিক ছত্রছায়ায় আছে। কিন্তু সাধারণ পুলিশ পথে ঘাটে গণপিটুনিতে নিহত হচ্ছে, গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে। যদিও তারা জনগণের সাথে খারাপ আচরণ করতে বাধ্য হয়েছে নিরুপায় হয়ে, তারপরেও তারা অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করার যোগ্যতা রাখে নাই। কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইচ্ছা করলে তাদেরকে বরখাস্ত করতে পারে, সাসপেন্ড করতে পারে, এসিআর ইচ্ছাকৃতভাবে তারা খারাপ রিপোর্ট দিতে পারে, তাদের প্রমোশন আটকে দিতে পারে, বিভিন্ন ভয়ভীতি আছে। এছাড়াও কিছু লোক বৃহৎগামীও আছে। সব মিলেই একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এখন তারা আত্মগোপনে আছে, কেউ থানাতে অগ্নির মধ্যে পড়ে গেছে, কেউ রাস্তাঘাটে গণপিটুনি খাচ্ছে। পুলিশ এখন ছিন্ন ভিন্ন, চেইন অফ কমান্ড ভেঙে গেছে। থানা খালি, রাস্তাঘাটে পুলিশ নাই, ট্রাফিক নাই, একটা অরাজকতা পরিবেশ সৃষ্টি। এমন হলে তো চলবে না। দেশ আমাদের, আমাদের দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের পুলিশ বাহিনী লাগবে, সেনাবাহিনী লাগবে, বিমান বাহিনী লাগবে, সবই লাগবে। কিন্তু আজকে যাদের অনৈতিক কার্যকলাপের জন্য শাস্তি হওয়া দরকার, তারা শাস্তির বাইরে রয়ে গেছে। আর সাধারণ পুলিশগুলো যারা সারাদিন প্রখর রৌদ্রে মাঠে কাজ করে, এবং যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো আদেশের ব্যত্যয় ঘটাতে পারে না, নিজেরা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না, তারা মার খাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। পুলিশরা শত্রু হলেও এই দেশেরই সন্তান, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয়। তাদেরও সংসার আছে, ছেলে মেয়ে আছে। যারা নিহত হয়েছে তাদেরও সংসার, ছেলে মেয়ে আছে, তাদের পিতামাতা আছে। সর্বোপরি আমরা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। কারণ এই পুলিশ অন্য দেশের না, এই সেনাবাহিনী অন্য দেশের না। তারা অবশ্যই দেশপ্রেমিক, কিন্তু তাদের পরিচালকরা অনেকাংশে দেশদ্রোহী। তাদের পরিচালকরা যদি সঠিকভাবে পুলিশকে নেতৃত্ব দিত, তাহলে তারা এত বিপদগামী হতে পারতো না, হলেও পরিমাণে কম থাকতো, আর জনগণ এত কষ্ট ভোগ করতে হতো না। কাজেই রাজনীতিবিদরাই এদেরকে কলুষিত করছে। আবার রাজনীতিবিদরাই যদি চেষ্টা করে এদেরকে সঠিকভাবে পরিচালনা করবে, সেটাও সম্ভব। অসম্ভব বলতে কিছু নাই। আমাদের তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে, মনের প্রবল ইচ্ছা থাকলে, সৎ সাহস থাকলে, ঐক্য থাকলে যে কোনো ধরনের অন্যায় অত্যাচারকে প্রতিরোধ করা যায়। যত বড় শক্তিশালী হোক, তাদের ভিত কাঁপিয়ে দেওয়া যায়, নির্মূল করা যায়। আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে এবং বর্তমানকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, এবং ভবিষ্যতের জন্য সুদূর প্রসারী
পরিকল্পনা করতে হবে। তবেই যদি আমাদের এই বাংলাদেশের স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক গতি আসে এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। আশা করব আমরা এলোমেলো ভাবে কাউকে হত্যা করব না, কাউকে নির্যাতন করব না। আমাদের দেশের জনগণকে আমরা যদি রক্ষা না করি, এটা আমাদেরই একটা সমস্যা। আজকে আমার ছাত্ররা মাঠে, আবার আমার ছাত্ররা পুলিশ, আবার আমার রাজনীতিবিদরাও আমাদেরই। যে আমরা মিলেমিশে থাকবো, মিলেমিশে থাকার পরিবেশটা সৃষ্টি করব, একটু ধৈর্য ধরবো। সরকার প্রতিষ্ঠিত হলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে একটা দক্ষ, যোগ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আমাদের রাষ্ট্রের প্রধান হতে চলছে। আমরা তার প্রতি আস্থা রাখি, তাকে সময় দেই কাজ করার জন্য, এবং যে যেখানে আছি তাকে সহযোগিতা করি, দেশটাকে গড়ে তুলি। আমরা এটাই আশা করব সর্বস্তরের জনগণের কাছে। আমরা আইন নিজের হাতে তুলে নেব না, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। অন্যায় দিয়ে কখনো অন্যায় রোধ করা যায় না। অন্যায়ের বিপক্ষে ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে, অবিচারের বিপক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ক্রোধের পরিবর্তে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের দেশ, আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদেরকে কোনো বিষয়ে আর দোষারোপ করতে না পারে। আমরা সঠিক পথে এগিয়ে যাব। আমাদের দেশের রাজনীতিবিদরা অত্যন্ত দক্ষ, তারা ইচ্ছা করলে অনেক কিছু পারে। অনেক ভালো উত্তেজী নেতা আছে, আমরা তাদেরকে সামনে নিয়ে আসি। আর যারা লুবি, ক্ষমতা লিপ্সু, অর্থলোভী, তাদেরকে আমরা পরিত্যাগ করি। ভুল ত্রুটি মানুষের মধ্যে থাকবেই, কম আর বেশি। তবে ভুলকে ভুল হিসেবে না রেখে ভুলকে সংশোধন করতে হবে, সত্য নিয়ের পথে এগিয়ে চলতে হবে। আমরা সকলেই দেশপ্রেমিক হতে চাই, দেশকে ভালোবাসতে চাই, দেশের মানুষকে ভালোবাসতে চাই। আমরা আমাদের কাজকে যথাযথভাবে করতে চাই, কিন্তু এর জন্য চাই সুন্দর পরিবেশ। যাই হোক, আমাদের ছাত্র সমাজ সেই সুন্দর পরিবেশ গড়ার জন্য তারা উদ্যমী হয়েছে, তারা দায়িত্ব গ্রহণ করেছে, তারা ঝুঁকি নিয়েছে, তারা আত্মত্যাগ করেছে, নিজেকে আত্মোৎসর্গ করেছে দেশের জন্য, শহীদ হয়েছে। তারা অমর, তারা আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। সর্বোপরি যে যে কাজ করবে সেই কাজের ফল পাবে। যারা ভালো কাজ করছে তারা ভালোবাসা পাবে, যারা খারাপ কাজ করছে তারা ঘৃণা পাবে। কারণ প্রকৃতির এটাই নিয়ম যে যেমন এজ ইউ সো সো ইউ রিপ। বাংলায় যাকে বলা হয় যেমন কর্ম তেমন ফল। আমরা সকলেই ভালো থাকবো, ভালো রাখবো দেশটাকে, যাতে আমরা সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমাদের কোনো সংকটের জন্য, কোনো অর্থভাব, কোনো কিছুর জন্য যেন আমরা মুখাপেক্ষী না হতে হয়, এটাই আমাদের স্বপ্ন হওয়া উচিত। আমি দেশের সকল জনগণের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আমরা যেন আমাদের ধৈর্যের সর্বোত্তম ব্যবহার করি এবং সকলেই যেন মিলেমিশে থাকার পরিবেশটা তৈরি করতে নিজের দায়িত্ব পালন করি। এই আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের দুটি কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।